সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ক্লাসের শুরুতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা নবম দশম শ্রেণীর মাধ্যমিক রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে একটি পাঠ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, মৌলসমূহকে তাদের বৈশিষ্ট্য এবং ধর্মের ভিত্তিতে একই রকমের ধর্ম বিশিষ্ট মৌলসমূহকে একটা নির্দিষ্ট শ্রেণীতে এবং ভিন্ন ভিন্ন মৌলসমূহ যাদের ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে ভিন্ন ভিন্ন শ্রেণীতে সাজিয়ে আবিষ্কৃত সকল মৌলকে নিয়ে একটি ছক বা সারণী তৈরি করা হয়েছে, যাকে আমরা পর্যায় সারণী বা পেরিওডিক টেবিল নামে চিনি, তাই না? এখানে এরকম একটি টেবিলের চিত্র দেওয়া আছে। মৌলের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে নিয়মিতভাবে পরিবর্তিত হয়। এ সকল বৈশিষ্ট্যকে কি বলা হয় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ। এই সকল বৈশিষ্ট্যকে বলা হয় পর্যায়বৃত্তিক ধর্ম। তাই আমাদের আজকের পাঠের শিরোনাম পর্যায়বৃত্তিক ধর্ম। এই পাঠ শেষে আমরা পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম জানতে পারবো, মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম সম্পর্কে জানতে পারবো, অর্ধধাতু কি তাও জানতে পারবো বলে আশা করছি। শুরুতেই পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম দেখে নেওয়া যাক। এই ব্যতিক্রমগুলোর মধ্যে রয়েছে হাইড্রোজেনের অবস্থান। আমরা জানি ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহকে পর্যায় সারণীতে নির্দিষ্ট গ্রুপে নির্দিষ্ট পর্যায়ে স্থান দেওয়া হয়েছে এবং সেই স্থান অনুযায়ী ইলেকট্রন বিন্যাস অনুযায়ী হাইড্রোজেনের অবস্থান হয়েছে প্রথম গ্রুপে, অর্থাৎ ১ নম্বর গ্রুপে ১ নম্বর পর্যায়ে। কিন্তু ওই গ্রুপে আর যে মৌলগুলো আছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই সবগুলোই ধাতু এবং ক্ষার ধাতু। হাইড্রোজেন একটি অধাতু। তাহলে এই সকল ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনকে একই গ্রুপে রাখা কি ঠিক হয়েছে? এটি একটি বিতর্কিত বিষয়। তবে হাইড্রোজেনকে ১ নম্বর গ্রুপে রাখার পক্ষে জোরালো যুক্তিও রয়েছে। যেমন হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তিস্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। একইভাবে ওই গ্রুপে অবস্থিত সকল ক্ষার ধাতু, তাদের প্রত্যেকের বাইরের শক্তিস্তরেও একটি করে ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতু ধর্মের সাথে মিলে যায়। যেমন হাইড্রোজেন একক ধনাত্মক আয়ন সৃষ্টি করে, একইভাবে ক্ষার ধাতুগুলো হাইড্রোজেনের মতোই একক ধনাত্মক আধান সৃষ্টি করে থাকে। তাই হাইড্রোজেনকে ১ নম্বর গ্রুপে রাখার পক্ষে যুক্তি আছে। আবার যেহেতু প্রথম পর্যায়ে হাইড্রোজেন এবং হিলিয়াম এ দুটি মৌল রয়েছে এবং হিলিয়ামের পারমাণবিক সংখ্যা ২, তাই হিলিয়ামের ঠিক আগের ঘরে অন্যান্য অধাতুর সাথে হ্যালোজেনের সাথে হাইড্রোজেনকে রাখার পক্ষেও যুক্তি রয়েছে। তাই হাইড্রোজেনের অবস্থান একটি বিতর্কিত বিষয়। হিলিয়ামের অবস্থান ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় হিলিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস 1s2, তাই ইলেকট্রন বিন্যাস অনুসারে এর অবস্থান হওয়ার কথা গ্রুপ নাম্বার 2-এ, কিন্তু একে স্থান দেওয়া হয়েছে নিষ্ক্রিয় গ্যাস মৌলসমূহের সাথে গ্রুপ 18-তে। এটি পর্যায় সারণীর একটি ব্যতিক্রম। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড শ্রেণীর মৌলগুলোর অবস্থান আমরা জানি ষষ্ঠ পর্যায়ের গ্রুপ 3-এ এবং সপ্তম পর্যায়ের গ্রুপ 3-এ কিছু মৌল রয়েছে একই সাথে 30টি মৌল, যাদেরকে একটা ঘরে একটি মৌল যেহেতু স্থান পায়, তাই এই মৌলসমূহকে দুটো আলাদা সারিতে পর্যায় সারণীর নিচে রাখা হয়েছে। তাদেরকে যথাক্রমে ল্যান্থানাইড সারি এবং অ্যাক্টিনাইড সারি নামে অভিহিত করা হয়, যা পর্যায় সারণীর ব্যতিক্রম বা বিতর্কিত বিষয়। চলো তো শিক্ষার্থীরা, হিলিয়ামকে কেন গ্রুপ 18-তে স্থান দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়া যাক। হ্যাঁ, ঠিক বলেছ। আমরা জানি হিলিয়ামের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন আছে এবং এর ইলেকট্রন বিন্যাস 1s2, যেহেতু প্রথম কক্ষপথে 2n² সূত্র অনুসারে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 এবং এই কক্ষপথে দুটি ইলেকট্রন রয়েছে হিলিয়ামের জন্য। যেহেতু ইলেকট্রন দ্বারা এর কক্ষপথ পূর্ণ রয়েছে, তাই একে ক্ষার ধাতু নয়, নিষ্ক্রিয় গ্যাস মৌলের সাথে গ্রুপ 18-তে স্থান দেওয়া হয়েছে।
মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। মৌলের যে সকল ধর্ম একই পর্যায়ের বাম থেকে ডান দিকে পর্যায়ক্রমে আবর্তিত হয় বা পরিবর্তিত হয়, অর্থাৎ ক্রমান্বয়ে বাড়ে অথবা ক্রমান্বয়ে কমে অথবা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে সর্বোচ্চ হয় আবার কমতে থাকে, এই ধর্মগুলোকে বলা হয় পর্যায়ভিত্তিক ধর্ম। এরকম কিছু ধর্ম হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। ধাতব ধর্ম পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। মূলত ধাতুর ধর্মই হচ্ছে ধাতব ধর্ম। তবে আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় ধাতু। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি। একইভাবে পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় এবং আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে বলা হয় অধাতু। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম তত বেশি হয়। কিছু কিছু মৌল কখনো ধাতু আবার কখনো অধাতুর মতো আচরণ করে, এদেরকে বলা হয় অর্ধ ধাতু বা অপধাতু। সাধারণত পর্যায় সারণীর বাম দিকে ধাতু, ডান দিকে অধাতু এবং মাঝখানে অর্ধ ধাতু অবস্থান করে। যেমন গ্রুপ 14 তে অবস্থিত সিলিকন একটি অর্ধ ধাতু। এবার আমরা আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে জানব। শিক্ষার্থীরা, এখানে একটি চিত্র রয়েছে। এই চিত্রে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন দেখানো হয়েছে এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহ দেখানো হয়েছে। কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে এর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের যে দূরত্ব একে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। যে মৌলের পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার আকার তত বড়। সুতরাং পারমাণবিক আকার বলতে আমরা পারমাণবিক ব্যাসার্ধকে বুঝিয়ে থাকি। একটি পর্যায়ের যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার তত কমে এবং একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার ততই বাড়তে থাকে। কেন এরকম হয় চলো দেখে নেওয়া যাক। একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যাবে পারমাণবিক সংখ্যা ততই বাড়তে থাকবে, কিন্তু কক্ষপথ একই থাকবে, কক্ষপথের সংখ্যা বাড়বে না। তাই নিউক্লিয়াসে একটি একটি করে প্রোটন বৃদ্ধির সাথে সাথে কক্ষপথেও একটি একটি করে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকবে। এভাবে যত আমরা বাম থেকে ডান দিকে যাব পর্যায় সারণীর তত একটি করে ইলেকট্রন এবং একটি করে প্রোটন বৃদ্ধি পেতে থাকবে। এই অধিক সংখ্যক ইলেকট্রন প্রোটনের মধ্যে আকর্ষণও অধিক হয়। এই কারণে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইলেকট্রনের কক্ষপথগুলো নিউক্লিয়াসের দিকে কিছুটা সংকুচিত হতে থাকে বা কাছে চলে আসতে থাকে। তাই পরমাণুর আকার হ্রাস পেতে থাকে। অর্থাৎ একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যাবে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ ততই কমতে থাকে। আবার একটি নির্দিষ্ট গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই একটি করে নতুন কক্ষপথ বা শক্তি স্তর বাড়তে থাকে এবং কক্ষপথের সংখ্যা যত বাড়ে নিউক্লিয়াস থেকে ওই শেষ কক্ষপথের দূরত্ব তত বাড়তে থাকে। ফলে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে একটা নির্দিষ্ট গ্রুপের পারমাণবিক ব্যাসার্ধ তথা পরমাণুর আকার ততই বাড়তে থাকবে। গ্রুপ 1 এর মৌলসমূহকে পারমাণবিক আকার অনুসারে সাজাও। গ্রুপ 1 এর যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলো যেমন হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলোর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো যে সবগুলো মৌলের শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন রয়েছে। কিন্তু হাইড্রোজেন থেকে এই ফ্রান্সিয়াম পর্যন্ত এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রত্যেক ক্ষেত্রে একটি করে নতুন কক্ষপথ যুক্ত হয়েছে। যেমন হাইড্রোজেনের একটি শক্তি স্তর, লিথিয়ামের 2টি শক্তি স্তর, সোডিয়ামের 3টি শক্তি স্তর, এভাবে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের যথাক্রমে 4, 5, 6, 7টি কক্ষপথ রয়েছে। কক্ষপথের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব বাড়তে থাকে, তাই উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা যাক।
পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে? হ্যাঁ, আমরা জানি মৌলসমূহের যে সকল ধর্ম একটি নির্দিষ্ট পর্যায়ের বাম থেকে ডান দিকে পর্যায়ক্রমে আবর্তিত হয়, সেই সকল ধর্মকে বলা হয় পর্যায়বৃত্তিক ধর্ম। যেমন পারমাণবিক আকার, ইলেকট্রন আসক্তি, আয়োনাইজেশন পটেনশিয়াল ইত্যাদি। ক্ষার ধাতুগুলো কি কি? পর্যায় সারণীর গ্রুপ একে অবস্থিত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এই মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট মৌল কাকে বলে? ষষ্ঠ পর্যায়ের গ্রুপ 3-এ ল্যান্থেনাম থেকে লুটেসিয়াম পর্যন্ত এবং সপ্তম পর্যায়ের গ্রুপ 3-এ অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলো আছে। এই মৌলসমূহকে বলা হয় ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট। অর্ধধাতু কাকে বলে? পর্যায় সারণীতে কিছু মৌল আছে যেগুলোর অবস্থান ধাতু এবং অধাতুর মাঝে। এগুলো কখনো কখনো ধাতু এবং কখনো কখনো অধাতুর মতো আচরণ করে। এ সকল মৌলকে বলা হয় অর্ধধাতু। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এর মধ্যে কোন মৌলটির আকার বড় ব্যাখ্যা করুন। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করে দেখব যে মৌলর ইলেকট্রন বিন্যাস থেকে কক্ষপথের সংখ্যা সর্বোচ্চ, তার আকারও সর্বোচ্চ। আর যদি কক্ষপথের সংখ্যা সমান হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে যার পারমাণবিক সংখ্যা বেশি তার ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণজনিত কারণে কক্ষপথের আকার সংকুচিত হয়, ফলে আকার ছোট হয়। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আজকের মতো পাঠ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।